শ্রোতা বন্ধুরা, আজকের আপনাদের শোনাব ফিওদর দস্তয়েভস্কির একটি গল্প। গল্পের নাম ক্রিসমাস ট্রি এবং সেই বিবাহ অনুষ্ঠান, বা ক্রিসমাস ট্রি ও একটি বিয়ের অনুষ্ঠান। সেদিন গিয়েছিলাম এক বিয়ে বাড়িতে। না, তার চেয়ে ক্রিসমাস ট্রির কথাটাই বলা যাক। বিয়ের উৎসব অনবদ্য হয়েছিল, দারুণ ভালো লাগলো। কিন্তু অন্য ঘটনাটি হয়েছিল আরও চমৎকার। কেন জানি না, বিয়েবাড়ির দৃশ্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল ক্রিসমাস ট্রির কথা। ব্যাপারটা হয়েছিল এই রকম। ঠিক 5 বছর আগে, সেই বছরের শেষ দিনটিতে বাচ্চাদের এক নাচ গান আসরে আমাকে আমন্ত্রণ করলেন এক ভদ্রলোক। ইনি শীর্ষস্থানীয় ব্যবসায়ী। নানা জায়গায় যাওয়া আসা আছে, নানা মানুষের সঙ্গে পরিচয় আছে, নানা রকম ফন্দি ফিকির জানেন। তাই মনে হলো বাচ্চাদের নাচ গানটা একটা অজুহাত মাত্র। ওই নাম করে বাচ্চাদের বাবা মায়েরাই একজোট হবেন এবং নির্বিবাদে রয়ে শোয়ে নিজেদের কথাই আলোচনা করবেন। আমি এদের কেউ নই, আর সকলকে বলতে হবে এমন কোনো বিশেষ কথাও আমার ছিল না। তাই সন্ধেটা আর সকলের থেকে দূরে দূরেই কাটিয়ে দিতে পারলাম। আর এক ভদ্রলোক ছিলেন, যে আমারই মতো গার্হস্থ্য সুখের এই অনুষ্ঠানটিতে হঠাৎই এসে পড়েছেন। আমার দৃষ্টি প্রথমে তার প্রতি আকৃষ্ট হলো। তাকে দেখলে মনে হয় না যে তিনি পয়সাওয়ালা ঘরের বা বড় বংশের সন্তান। তিনি লম্বা, একটু রোগা, অত্যন্ত গম্ভীর ও সুবেশ। স্পষ্টত পারিবারিক হইচইয়ের দিকে তার একটু মন ছিল না। যে মুহূর্তে তিনি একটা কোণে গিয়ে হাজির হলেন, তার মুখের হাসিটি মিলিয়ে গেল এবং তার ঘন কালো ভ্রু কুঞ্চিত হয়ে রইল। গৃহস্বামী ছাড়া আর কারোর সঙ্গে তার পরিচয় ছিল না। দেখে বিলক্ষণ বোঝা যাচ্ছিল যে মনে হয় তিনি হাঁপিয়ে পড়েছেন যৎপরণাস্তি। যদিও শেষাবধি জোর করে মুখে এমনভাবে দেখাতে লাগলেন যেন তার কতই না ভালো লাগছে। পরে জেনেছিলাম যে উনি কোন এক দূর জেলা থেকে এসেছেন। রাজধানীতে এসেছেন কি একটা জরুরি মাথা গুলিয়ে যাওয়া ব্যাপার নিয়ে। আমাদের গৃহস্বামীর কাছে এক পরিচয়পত্র নিয়ে এসেছেন কারো হাত থেকে, আর গৃহস্বামী তাকে দিয়েছেন আশ্রয়, তবে মোটেই স্বেচ্ছায় নয়। বাচ্চাদের এই অনুষ্ঠানে ভদ্রলোককে তিনি আমন্ত্রণ করেছেন নেহাত ভদ্রতার খাতিরে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে গল্পটি শুনছেন সেটি অনুবাদ করেছেন অমিয় বসু। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। তাস খেলার আসরে কেউ ডাকলো না ভদ্রলোককে, কেউ একটা সিগার এগিয়ে দিল না, তার সঙ্গে কথাবার্তাও কেউ বলল না। বোধহয় দূর থেকে চেহারা দেখেই সকলে বুঝে নিয়েছিল তিনি কি দরের মানুষ। অতএব মানুষটি হাত দুখানা নিয়ে কি করবেন ভেবে না পেয়ে বাধ্য হয়ে সারা সন্ধে তার জুলপি জোড়া চুমড়েই কাটালেন। তার জুলফি জোড়া ছিল সত্যিই সুন্দর, তবে সে দুটির পরিচর্যায় তিনি এমন অধ্যাবসায় প্রয়োগ করেছিলেন যে মনে হচ্ছিল পৃথিবীতে আগে তার জুলফি জোড়া আবির্ভূত হয়েছিল, আর তাদের পরিচর্যা করার জন্য তিনি নিজে এসেছিলেন পরে। আর একজন অতিথিও আমার মনোযোগ আকর্ষণ করেছিলেন, কিন্তু তিনি একেবারে অন্য ধরনের মানুষ। তিনি এক বিচিত্র চরিত্র। সবাই তাকে জুলিয়ান মাস্তাগোভিচ বলে সম্বোধন করছিল। প্রথম দৃষ্টিতেই বোঝা যাচ্ছিল যে তিনি একজন মানী অতিথি। তিনি গৃহস্বামীকে দেখছিলেন সেই দৃষ্টিতে, যে দৃষ্টিতে গৃহস্বামী দেখছিলেন ওই জুলপিওয়ালা ভদ্রলোককে। গৃহস্বামী ও তার স্ত্রী তাকে কতই না মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, সর্বদা তার দিকে নজর রেখেছিলেন, পানীয় এগিয়ে দিচ্ছিলেন, আশপাশে ঘোরাফেরা করছিলেন।
অভ্যাগতদের তার সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, কিন্তু একবারও তাকে উঠতে বলেননি, আর কারোর সামনে নিয়ে হাজিরও করেননি। লক্ষ্য করলাম যে গৃহস্বামীর চোখে জল চিকচিক করে উঠল যখন জুলফিয়ান মাস্তাকোভিচ মন্তব্য করলেন যে এমন মনোরম একটি সন্ধ্যা তিনি কমই দেখেছেন। এই মহাপুরুষের সামনে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। তাই বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করে এদের মধ্যে 5টি হৃষ্টপুষ্ট বালক বালিকা আমাদের গৃহস্বামীর সন্তান। আমি ছোট্ট এক বৈঠকখানায় চলে এলাম। ঘরটা একদম খালি ছিল। আমি গিয়ে বসলাম একটা প্রান্তে, যেদিকে টবে সাজানো শৌখিন গাছপালায় ঘরের অর্ধেকটাই জোড়া ছিল। বাচ্চাগুলো ছিল চমৎকার। তাদের মায়েরা আর গভর্নেসরা যতই চেষ্টা করে থাকুন, বড়দের হাওয়া তাদের গায়ে একটুও লাগেনি। মুহূর্তের মধ্যে ক্রিসমাস ট্রি খাবলে খুবলে তারা শেষ মিষ্টিতে এনে দাঁড় করালো, আর কোনো খেলনাটা কার জানবার আগেই তাদের অর্ধেকগুলোর দফা নিকেশ করে ফেলল। এদের মধ্যে একটি ছেলে ছিল ভারী সুন্দর দেখতে, কালো চোখ, কোঁকড়া চুল। সে সারাক্ষণ তার কাঠের বন্দুক নিয়ে অনন্য চিত্তে আমার দিকে তাক করে রইল। কিন্তু বাচ্চাদের মধ্যে যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল সে ছিল এই ছেলেটির বোন। বছর 11 বয়স, পরীর মতো সুন্দরী। মেয়েটি শান্ত ও স্বল্পভাষী, বড় বড় স্বপ্নালু চোখ তার। বাচ্চারা তাকে কিছু একটা অনুচিত কথা বলে থাকবে, তাই সে তাদের সঙ্গ ছেড়ে যে ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম সেখানে এলো। হাতে একটা পুতুল নিয়ে মেয়েটি গিয়ে বসলো এক কোণে। অতিথিরা খুব সম্ভ্রমের সঙ্গে বলা বলে করছিলেন ওর বাবা হলেন এক বিরাট ধনী ব্যবসায়ী। এর মধ্যে বরপণ বাবদ 3 লক্ষ রুবল ওর জন্য রেখেছেন। যে জটলার মধ্যে থেকে কথাগুলো শোনা যাচ্ছিল সেদিকে মুখ ঘোরাতেই জুলিয়ান মাস্তাকোভিচের চোখ পড়ল। তিনি এইসব অসার বক্তৃতা যেন শুনছিলেন গভীর মনোযোগের সঙ্গে। তার হাত দুটি ছিল পিছন দিকে আবদ্ধ, মাথা একদিকে ঝুঁকে পড়েছিল। উপহার বিতরণে আমাদের গৃহস্বামী যে কূটবুদ্ধির পরিচয় দিলেন, সারাক্ষণ মুক্ত কণ্ঠে তার তারিফ করেছি। বহু সহস্র রুবল বরপণ পাওয়া ছোট্ট মেয়েটি পেয়েছিল সবচেয়ে সুন্দর পুতুলটি, আর বাকি উপহারগুলি শিশুদের বাপ মার পদমর্যাদা অনুসারে দামের দিক থেকে ক্রমে ক্রমে নেমে এসেছিল। শেষ শিশুটি ছিল বছর 10-এর একটি ছোট্ট রোগা ছেলে, মাথায় লাল চুল, মুখেই ফুটকি ফুটকি দাগ। সে পেল জন্তু জানোয়ারের গল্পের একখানা চটি বই। তাতে না ছিল ছবি, না কিছু কারিগরি। এ হলো গভর্নেস মহিলাটির ছেলে। তিনি তো দরিদ্র বিধবা, জীর্ণ। ছোট একটা জ্যাকেট পরে ছেলেটিকে মনে হচ্ছিল যেন বিরাট একটা ধাক্কা খেয়েছে বা খুব ভয় পেয়েছে। জন্তু জানোয়ারের গল্পের বইখানা হাতে নিয়ে সে বাচ্চাদের খেলনাগুলোর চারপাশে আস্তে আস্তে ঘুরতে লাগলো। ওগুলো নিয়ে খেলতে পারলে সে বোধহয় আর কিছু চাইতো না, কিন্তু তার সাহসে কুলোলো না। দেখতেই বুঝতে পারতেন ছেলেটি জেনে গিয়েছিল সমাজে তার দৌড় কত দূর। বাচ্চারা কি করছে দেখতে আমার বেশ লাগে। তাদের ভিতরকার স্বকীয়তা মাথাচাড়া দিয়ে উঠছে, তাই নিজেকে প্রকাশ করতে চাইছে। এটা দেখলে আবিষ্ট হতে হয়। বেশ বুঝতে পারছিলাম যে লাল চুল ছেলেটি অন্য শিশুদের হাতের জিনিসগুলিতে প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়েছে। বিশেষ করে ওদের একটি ঘরোয়া নাটকে যোগ দেবার জন্য সে এত উৎসুক হয়ে পড়ল যে সে ঠিক করল যে অন্য শিশুদের তোষামোদি করবে। মুখে হাসি এনে সে ওদের খেলায় যোগ দিল। তার নিজের একটি আপেল ছিল, সেটা সে এক বখাটে ছোকরাকে দিয়ে দিল, আর
যার 2 পকেট লজেন্স মিষ্টিতে ভর্তি ছিল। এরপর আবার ছেলেটি একটি বাচ্চাকে পিঠে তুলে ঘুরে এলো। এসব আর কিছুর জন্য নয়, যেন সে নাটকের দলে থাকতে পারে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে দুর্বিনীত একটি ছোকরা এসে তার উপর চড়াও হলো এবং তাকে উত্তম মাধ্যম দিল। সে কাঁদবে সেই সাহসটুকু পেল না। গভর্নেস মহিলা এসে তাকে বললেন, অন্য বাচ্চাদের খেলাধুলায় তার নাক গলানোর দরকার নেই। সে আস্তে আস্তে সরে যে ঘরটায় আমি ও সেই ছোট্ট মেয়েটি ছিলাম সেইখানে চলে এলো। মেয়েটি তাকে পাশে বসতে দিল আর দুজনে মিলে দামি পুতুলটিকে সাজাতে গোছাতে লেগে গেল। আধা ঘন্টা টাক গেছে। আমার একটু ঢুল আসছে। ফুল গাছের ঘরে বসে লাল চুল ছেলেটি আর ধনী ঘরের উত্তরাধিকারিণী মেয়েটির বকবকানিকে শুনতে শুনতে এমন সময় জুলিয়ান মাস্তাকোভিচ হঠাৎ সেখানে ঢুকলেন। বাচ্চারা বড্ড হইচই শুরু করেছে, এই অজুহাতে তিনি বসবার ঘর থেকে সরে পড়েছিলেন। আমার নিঃসঙ্গ কোণ থেকে আমার দৃষ্টি এড়িয়ে যায়নি যে কয়েক মুহূর্ত আগেও তিনি ওই ধনী মেয়েটির বাবার সঙ্গে নিবিষ্ট চিত্তে কথাবার্তা বলছিলেন। ভদ্রলোকের সঙ্গে তার সদ্য আলাপ হয়েছে। মাস্তাকোভিচ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, যেন কিছু ভাবছেন ও নিজের মনে কিছু বলছেন। বুঝি আঙুল কি একটা গুনেছেন। 300, 300, 11, 12, 13, 16, হ্যাঁ 5 বছরে। ধরা যাক শতকরা 4 করে, তাহলে 5 12 60, 60। তার উপর যদি ধরি যে 5 বছরে ওটা দাঁড়াবে হলো গিয়ে 400। কিন্তু শতকরা 4 নিয়ে ওই বাড়ি শয়তানের মন উঠবে না। হয়তো পাচ্ছে শতকরা 8 কিংবা 10ই পাচ্ছে। তাহলে হলো 500, 5 লক্ষ অন্তত। কিছু না হোক, হাত খরচের জন্য এর বেশি। মাস্তাকোভিচ সশব্দে নাক ঝাড়লেন। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখ পড়ল মেয়েটির দিকে। তিনি থমকে দাঁড়ালেন। গাছগাছার পিছনে ছিলাম বলে আমাকে তিনি দেখতে পেলেন না। মনে হলো তিনি যেন উত্তেজনায় থরথর করে কাঁপছেন। নিশ্চয়ই তার গণনাই তাকে অস্থির করে তুলেছেন। হাতে হাত ঘষতে ঘষতে তিনি যেন নাচের ঢঙে এগিয়ে এগিয়ে যাচ্ছিলেন, আর ক্রমশ যেন তার উত্তেজনা বাড়ছিল। অবশ্য শেষে তিনি আবেগ দমন করলেন এবং স্থির হয়ে দাঁড়ালেন। ভবিষ্যতের বিয়ের কনের দিকে তীব্র দৃষ্টিতে একবার তাকিয়ে তিনি তার কাছেই যাবেন ঠিক করলেন, কিন্তু আগে একবার চারদিক দেখে নিলেন। তারপর খুব অপরাধীর মতো পা টিপে টিপে হাসি মুখে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালেন। নিচু হয়ে তার মাথায় চুমু খেলেন। উনি যে এরকম হঠাৎ এসে দাঁড়াবেন না বুঝতে পেরে মেয়েটি তো একটি আত্মচিৎকার করে উঠল। তিনি চারদিকে তাকিয়ে মেয়েটির গাল টিপে চুপি চুপি জিজ্ঞেস করলেন, এখানে কি করছো গো তুমি? আমরা খেলছি। খেলছো ওর সঙ্গে? বলে মাস্তাকোভিচ গভর্নেসের ছেলের দিকে ভ্রু তুলে দেখলেন। ছেলেটিকে বললেন, খোকা তুমি বসবার ঘরে চলে যাও। ছেলেটি কিছু না বলে বড় বড় চোখ করে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। মাস্তাকোভিচ আবার সতর্কভাবে চারদিক দেখে নিলেন। তারপর মেয়েটির সামনে দাঁড়ালেন নিচু হয়ে। ওটা কি গো, পুতুল বুঝি? হ্যাঁ। মেয়েটি একটু যেন ঘাবড়ে গেল। তার ভ্রু দুটি কুঞ্চিত হলো। পুতুল? বেশ। পুতুল কি দিয়ে তৈরি হয় জানো? না তো। মেয়েটি কথাটা বলল একটু আড়ষ্টভাবে এবং মাথা নিচু করল। জুলিয়ান মাস্তাকোভিচ বলে উঠলেন, পুরনো কাঁথা কম্বল থেকে। জানো না? বলেই তিনি কটমট করে গভর্নেসের ছেলের দিকে তাকিয়ে বললেন, ওহে খোকা, যাও বসবার ঘরে যাও। দুই শিশু ভুরু কুঞ্চিত করল। তারা পরস্পরকে সঙ্গী হিসেবে পেয়েছে, এখন আর ছাড়াছাড়ি করতে রাজি নয়।
মাস্তকোভিচ কণ্ঠস্বর আরো নিচে নামিয়ে বললেন, জানো কেন এই পুতুলটা তোমায় দিয়েছে? না, কারণ এই 7টা দিন তুমি ভারী লক্ষ্মী হয়েছিলে। এই কথা বলতে বলতে মাস্তাকোভিচ যেন প্রবল উত্তেজনার দমকে আক্রান্ত হলেন। চারদিকে দেখলেন, তারপর বললেন, খুকুসোনা, যদি তোমার বাবা মার সঙ্গে দেখা করতে যাই, তুমি আমাকে ভালোবাসবে? উত্তেজনা এবং অধীরতার ফলে তার কণ্ঠস্বর এত ক্ষীণ হয়ে গিয়েছিল যে তার ওই কথাগুলো কোনো মতে শোনা গেল। ছোট্ট মিষ্টি মেয়েটিকে তিনি চুমু খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পাশের ছেলেটি দেখছিল যে মেয়েটির চোখে জল এসে পড়েছে। সে তার হাতটা ধরে জোরে কেঁদে উঠল সমব্যথী হিসেবে। এতে ভদ্রলোক গেলেন চটে। চলে যাও, চলে যাও, ও ঘরে তোমার বন্ধুদের কাছে যাও। মেয়েটি বলে উঠল, না, আমি বলছি ও যাবে না, আমি বলছি ও যাবে না, আপনি যান, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। মেয়েটি প্রায় কেঁদেই ফেলল। দরজার ওদিকে পদশব্দ শোনা গেল। জুলিয়ান মাস্তকোভিচ চমকে উঠলেন। তারপর তার সৌম্য দেহটিকে সোজা করে নিলেন। লাল চুল ছেলেটি তার চেয়েও বেশি ভয় পেয়েছিল। সে মেয়েটির হাত ছেড়ে দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে বসবার ঘরের মধ্যে দিয়ে একেবারে খাবার ঘরে পালিয়ে গেল, যাতে কেউ না দেখতে পায়। তাই মাস্তাকোভিচও খাবার ঘরের দিকে চললেন। তার মুখ চোখ ছিল চিংড়ি মাছের মতো লাল। আয়নায় নিজেকে মুখ দেখে তিনি যেন লজ্জা পেলেন। বোধহয় নিজের ভাবোন্মত্ততা ও অধৈর্য নিজেই বিরক্ত হয়েছিলেন। নিজের গুরুত্ব ও মর্যাদার কোনো মূল্য না দিয়ে লোভাতুর বালক যেমন সোজা প্রার্থিত বস্তুর দিকে ছোটে, তিনিও তার হিসেবী মনোবৃত্তির দ্বারা প্রলুব্ধ এবং বিদ্ধ হয়ে ছুটছিলেন। অবশ্য এই ক্ষেত্রে প্রার্থিত বস্তুটি এখনও প্রস্তুত নয়। আরও 5 বছর 5 লাগবে প্রস্তুত হতে। মাননীয় ভদ্রলোকটির পিছন পিছনে আমিও খাবার ঘরে হাজির হলাম এবং সেখানে একটি দর্শনীয় নাটক দেখতে পেলাম। জুলিয়ান মাস্তাকোভিচ রাগে তার মুখ চোখ লাল, দু চোখের দৃষ্টিতে যেন বিষ। লাল চুল ছেলেটাকে ভয় দেখাতে লাগলেন। ছেলেটাও ক্রমে পিছু হটতে হটতে এমন জায়গায় দাঁড়ালো যেখান থেকে আর পিছু হটা যায় না। ভয়ে কোথায় পালাবে তাই সে ঠিক করতে পারছিল না। বেরাও এখান থেকে, এখানে কি আছে তোমার? বেরিয়ে যাও বলছি, অপদার্থ। ওখান থেকে ফলটা পাকুড়টা সরাচ্ছ বুঝি? ও, তাই এসেছ ফলগুলো সরাতে? বেরো হতচ্ছাড়া, যেখানকার লোক সেখানে যা। ছেলেটি ভয় পেয়ে গিয়ে যা হয় হোক এমনি শেষ চেষ্টা হিসাবে চট করে টেবিলের নিচে ঢুকে পড়ল হামাগুড়ি দিয়ে। আর তার পশ্চাদ্ধাবনকারী যতদূর সম্ভব ক্রুদ্ধ হয়ে নিজের নরম কাপড়ের বড় রুমালটা বার করে সেটাকে চাবুকের মতো ঘোরাতে লাগলেন, যাতে ছেলেটাকে তার বর্তমান অবস্থান থেকে বার করে আনা যায়। এখানে বলা দরকার যে মাস্তাকোভিচ কিছুটা মোটা হয়ে গিয়েছিলেন। তার চেহারাটা ছিল ভারী হৃষ্টপুষ্ট, গাল দুটো ফোলা, ভুঁড়ি ছিল আর পায়ের গোছ বাদামের মতো গোল হয়ে গিয়েছিল। তিনি ঘামছিলেন, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিলেন আর হাঁপাচ্ছিলেন। ছেলেটার উপর তার এতই বিরাগ নাকি ঈর্ষা যে সত্যি সত্যি তিনি উন্মাদের মতো ঘুরতে লাগলেন। আমি প্রাণ খুলে হেসে উঠলাম। জুলিয়ান মাস্তাকোভিচ আমার দিকে তাকালেন। তিনি যেন সব কিছু গুলিয়ে ফেলেছেন এবং স্পষ্টত মুহূর্তের জন্য নিজের বিপুল মর্যাদার কথাও বিস্মৃত হয়েছেন। ঠিক সেই দণ্ডে সামনের দরজায় গোড়ায় আবির্ভূত হলেন গৃহকর্তা মহাশয়। ছেলেটা হামাগুড়ি দিয়ে টেবিলের তলা থেকে বেরিয়ে এলো, কনুই আর হাঁটুর ধুলো ঝেড়ে নিল। মাস্তাকোভিচ রুমালের একটা কোণ হাতে ঝুলিয়ে রেখেছিলেন, এখন তাড়াতাড়ি করে সেটা নাকের তলায় লাগিয়ে নিলেন। গৃহস্বামী খুব সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের তিনজনকে দেখলেন,
তবে যিনি মানুষের ধরন ধারণ বোঝেন এবং অবিলম্বে সেই অনুযায়ী মানিয়ে নিতে পারেন, সেই রকম লোক হিসেবে যিনি তার বিশেষ মূল্যবান নথিটিকে কবজা করার এবং তাকে নিয়ে নিজের কাজ আদায় করার সুযোগটি ছাড়লেন না। লাল চুল ছেলেটিকে দেখিয়ে তিনি বললেন, এই যে ছেলেটি যার কথা আপনাকে বলছিলাম, ওর হয়ে ভাবছিলাম হয়তো আপনার দ্বারা ওর কিছু উপকার হলেও হতে পারে। জুলিয়ান মাস্তাকোভিচ উত্তরে বললেন, ও, তিনি তখনও নিজেকে সম্পূর্ণ সামলে উঠতে পারেননি। এ আমার গভর্নেসের ছেলে। গৃহস্বামীর কণ্ঠে অনুনয় ফুটে উঠছিল। মহিলা বড় দুঃখিনী। স্বামী ছিলেন এক সৎ সরকারি কর্মচারী। তাই বলছি, যদি পারেন। অসম্ভব, অসম্ভব। মাস্তাকোভিচ একটু সময় না নিয়ে বলে উঠলেন, আমাকে মার্জনা করতে হবে ফিলিপ অ্যালেক্সেইভিচ, সত্যি পারবো না। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি চাকরি খালি নেই। তাছাড়া 10 জনের নাম খাতায় লেখানোই আছে। আগে তো তাদেরই ডাকা উচিত। কিছু মনে করবেন না। গৃহস্বামী বললেন, কি আর করা যাবে, ছেলেটা বড় শান্তশিষ্ট ভালো মানুষ ধরনের। জুলিয়ান ঠোঁটটা বেঁকিয়ে বললেন, আমার ধারণা অতি পাজি বদ ছেলে। চলে যাও খোকা, এখানে কি করছো এখনো? অন্য ছেলেরা যেখানে রয়েছে যাও। নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমার দিকে একবার আর চোখে তাকালেন। আমিও আর চুপ করে থাকতে পারলাম না। সোজা তার মুখের উপর হো হো করে হেসে উঠলাম। উনি মুখটা ঘুরিয়ে নিলেন এবং যাতে আমি শুনতে পাই এমনভাবে গৃহস্বামীকে জিজ্ঞাসা করলেন, এই অদ্ভুত ছোকরাটি কে? ওরা দুজন নিচু গলায় কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। আমার দিকে আর তাকালেন না। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। তারপর আমিও বসবার ঘরে হাজির হলাম। মহাপুরুষটি তখন শিশুদের বাপ মা এবং সস্ত্রীক গৃহস্বামীর দ্বারা পরিবৃত্ত হয়ে এক মহিলার সঙ্গে সাগ্রহে বাতচিত করতে শুরু করেছেন। মহিলার সঙ্গে তার পরিচয় তখনই হয়েছে, ছোট্ট ধনী ঘরের সেই মেয়েটির হাত ওই মহিলার হাতে ধরা ছিল। জুলিয়ান মাস্তাকোভিচ মুক্ত কণ্ঠে কন্যার প্রশংসা করে চললেন। লক্ষ্মী মেয়েটির রূপ, গুণ, তার লজ্জাশীলতা, তার সুন্দর শিক্ষা দীক্ষা প্রভৃতি বর্ণনা করতে করতে তিনি একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। স্পষ্টতই এ কন্যার জননীকে তুষ্ট করার প্রয়াস। জননী তো কথা শুনতে শুনতে আর চোখের জল ধরে রাখতে পারছিলেন না, আর পিতা একটি সন্তোষের হাসি হেসে বুঝিয়ে দিলেন তিনি খুশি। এই আনন্দটা ছড়িয়ে পড়ল চারিদিকে। সকলে এতে যোগ দিলেন। বাচ্চাদেরও খেলাধুলা বন্ধ রাখতে হলো যাতে কথাবার্তার ব্যাঘাত না হয়। আবহাওয়াটা যেন একটা ভীতি মিশ্রিত শ্রদ্ধার ভাবে থমথম করতে লাগলো। শুনতে পেলাম দুলালী কন্যার মা অত্যন্ত গভীরভাবে অভিভূত হয়ে জুলিয়ানকে জিজ্ঞেস করলেন যে তিনি তাদের বাড়িতে একবার এসে তাদের সম্মানিত করবেন কি না। অকৃত্রিম উৎসাহের সঙ্গে জুলিয়ান মাস্তাকোভিচ সে আমন্ত্রণ গ্রহণ করলেন, তাও শুনলাম। এরপর অতিথিরা ভদ্রতার খাতিরে ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। শুনতে পেলাম গদগদ কণ্ঠে তারা ব্যবসায়ী ভদ্রলোক, তার স্ত্রী, কন্যা এবং বিশেষ করে জুলিয়ান মাস্তাকোভিচের সুখ্যাতি করছেন। জুলিয়ানের পাশে দাঁড়িয়েছিলেন আমার পরিচিত এক ভদ্রলোক। উচ্চ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, উনি কি বিয়ে করেছেন? জুলিয়ান মাস্তাকোভিচ যেন বিষ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, আর আমার পরিচিত ভদ্রলোক আমার ইচ্ছাকৃত নির্বুদ্ধিতায় অত্যন্ত বিচলিত হয়ে উত্তর দিলেন, না। খুব বেশি দিন আগের কথা নয়। আমি গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম। কোনো বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দর্শক সমাগম দেখে অবাক হলাম। সেদিন আবহাওয়া ছিল বিশ্রী। ঝিরঝিরে বৃষ্টি শুরু হব হব করছিল। ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে গির্জার ভিতরে ঢুকলাম। বরকে দেখলাম বেশ গোলগাল, হৃষ্টপুষ্ট,
ভুঁড়িওয়ালা ছোটোখাটো মানুষটি, দুরস্ত পোশাক আশাক। তিনি নানা বিষয়ে ব্যস্ত হয়ে ছুটোছুটি করছিলেন, লোককে কাজে পাঠাচ্ছিলেন, ব্যবস্থাদি করছিলেন। শেষে খবর এলো যে কনে আসছে। আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম এবং এক আশ্চর্য সুন্দরী কনের সন্ধান লাভ করলাম। তার জীবনের প্রথম বসন্ত তখনও বোধ করি মুকুলিত হয়নি, কিন্তু সুন্দরীর মুখ বিবর্ণ ও বিবর্ষ, যেন তার মন রয়েছে অন্য কোথাও। আমার তো কথাও মনে হলো যে কনের চোখ দুটি লাল হওয়ার কারণ সাম্প্রতিক অশ্রুমোচন। তার মুখ চোখে প্রতিটি রেখায় যে গ্রীষ্মীয় ঋজুতা ছিল, তা তার সৌন্দর্যকে প্রদান করেছিল এক বিচিত্র তাৎপর্য ও গাম্ভীর্য। কিন্তু সেই ঋজুতা, গাম্ভীর্য ও সেই বিষণ্ণতার মধ্য দিয়েও ফুটে উঠেছিল এক শিশুর সারল্য। তার মুখে চোখে এমন এক ছেলে মানুষের ভাব ছিল যা ঠিক বলে বোঝানো যায় না, আর ছিল এক অনির্দিষ্টতা ও তারুণ্য। সে মুখ চোখ কোনো কথা না বলেও যেন করুণা ভিক্ষা করছে। সবাই বলল কনের বয়স সবে 16। আমি বরকে মনোযোগ দিয়ে দেখলাম। হঠাৎ চিনতে পারলাম, এই যে জুলিয়ান মাস্তাকোভিচ, এই 5 বছরে তো তার সঙ্গে দেখাই হয়নি। তখন আবার কনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। ও হরি, যত তাড়াতাড়ি পারা যায় গির্জা থেকে কেটে পড়া গেল। লোকে কনের ধন সম্পত্তি নিয়ে বলাবলি করছে শুনলাম। বলছে বিয়েতে 5 লক্ষ রুবল বরবন দেওয়া হয়েছে, হাত খরচের জন্য দেওয়া হয়েছে এত ইত্যাদি। রাস্তায় বেরিয়ে আসতে আসতে নিজের মনে ভাবলাম, তাহলে তো লোকটার গণনায় ভুল হয়নি।